Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমি হিস্ট্রির লাস্ট পার্ট 15th নাম্বার পার্টটি আপলোড করছি। এটি হিস্ট্রির লাস্ট পার্ট। আজকে এর মধ্যে হিস্ট্রিটা ফুল ডিটেলস শেষ করে দেবো। এবং আজ এটা হ্যান্ড রিটেন নোট নয়, এটা আমি একটা বই থেকে পেয়েছি, সেজন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বইয়ের মধ্যে দাগ দিয়ে দিয়েছি। তোমরা এটার পিডিএফও টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর আজকে আমাদের টপিক হচ্ছে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তারা যারা যারা অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামে সেই সম্বন্ধে ফুল ডিটেলস। তারপরে পরাধীন ভারতে যেসব সংবাদপত্র প্রচারিত হতো এবং তাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট, সেটা বলবো। এবং সবাই লাস্টে যেটা হচ্ছে 1885 সাল থেকে 1947 সাল পর্যন্ত ফুল ডিটেলস বলবো এখানে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে দেখো, আসফ আলী, তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন তিনি, আসফ আলী। তারপরে দেখুন, আচার্য নরেন্দ্র দেব, ইনি ছিলেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং হিন্দু বিশ্ববিদ্যালয়ের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারপরে আচার্য বিনোদ ভাবে, তিনি ডান্ডি যাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং লবণ সত্যাগ্রহতে এবং ব্যক্তিগত সত্যাগ্রহ ভূদান আন্দোলনে পুরোধ ছিলেন তিনি। এরপর দেখুন, খান আব্দুল গফ্ফর খান, তাকে সীমান্ত গান্ধী নামেও পরিচিত ছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা ডাব্লিউসিএসও এসছে যে সীমান্ত গান্ধী কাকে, না খান আব্দুল গফ্ফর খান। এবং তিনি অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এরপর দেখো, ও এ হিউম, তিনি ব্রিটিশ সিভিল সার্ভিস কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং আবুল কালাম আজাদ, তারপর তিনি 1940 সাল থেকে 1946 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন এবং আল নোহাদা, আল হিলাল, বলক প্রভৃতি প্রবন্ধ তিনি রচনা করেছিলেন। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যানি বাসান্ত ভারতে আসেন 1897 সালে এবং থিওজফিক্যাল সোসাইটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 1898 সালে সেন্ট্রাল হিন্দু কলেজ স্থাপন করেছিলেন এবং 1915 সালে হোম রুল লীগের স্থাপন করেছিলেন। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো আনন্দমোহন বোস, তিনি 1883 সালে ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন এবং কংগ্রেসের মাদ্রাস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এরপর দেখো বি আর আম্বেদকর, তিনি 1924 সালে ডিপ্রেস ক্লাস ইনস্টিটিউট তৈরি করেছিলেন এবং দলিতদের জন্য বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সবথেকে ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, মানে ড্রাফটিং কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। এরপর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনার সম্বন্ধে মোস্ট ইম্পর্টেন্ট, তিনি বাঙালি লেখক এবং দুর্গেশ নন্দিনীর রচয়িতা ও বন্দে মাতরম গানের জনক। এই দুটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। দুর্গেশ নন্দিনীকে রচয়িতা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বন্দে মাতরম গানের জনককে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বারীন্দ্র কুমার ঘোষ, তিনি যুগান্তর নামক বাংলা সাপ্তাহিক চালু করেছিলেন। তাহলে যুগান্তরে কে চালু করেছিলেন, বা বারীন্দ্র কুমার ঘোষ, খুব ইম্পর্টেন্ট এটা। এবং বৈপ্লবিক কাজকর্মের জন্য মানিকতলা পার্টি গঠন করেছিলেন তিনি। এরপর দেখো চিত্তরঞ্জন দাস, তিনি কি করেছিলেন, তিনি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস এবং AITUC লাহোর ও আহমেদাবাদের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন তিনি। এরপর দেখো অচ্যুত এস পট্টবর্ধন, তিনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বাদরুদ্দিন তৈবজি, তিনি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এবং কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং কংগ্রেস মাদ্রাস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, যেটা 1887 সালে হয়েছিল। এরপর দেখো বাল গঙ্গাধর তিলক, তিনি লোকমান্য বলে পরিচিত, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, লোকমান্য কাকে বলা হয়, বাল গঙ্গাধর তিলককে। এবং তিনি মারাঠা ও কেসরি নামে দুটি সংবাদপত্র চালু করেছিলেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কেসরি সংবাদপত্র কে চালু করেছিলেন, বাল গঙ্গাধর তিলক। এই কোশ্চেনটা কিন্তু ডাব্লিউসিএসে এসছে। এরপর দেখো, এবং তিনি কংগ্রেসের মধ্যে চরমপন্থী হিসাবে পরিচিত ছিলেন। এরপর দেখো বিপিনচন্দ্র পাল, তিনি ভারতের বৈপ্লবিক চিন্তাধারার জনক, কংগ্রেসের সদস্য ছিলেন এবং লালবাল পালের মধ্যে অন্যতম ছিলেন। এরপর দেখো সি রাজা গোপালাচারী,
এবার দেখো সি রাজাগোপালাচার্য, তিনি 1972 সালে মাদ্রাজের মুখ্যমন্ত্রী ছিলেন এবং প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সি রাজাগোপালাচার্য। এরপর দেখো চন্দ্রশেখর আজাদ, মোস্ট ইম্পর্টেন্ট, তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির সাথে যুক্ত ছিলেন এবং এলাহাবাদ এলফ্রেড পার্কে নিজেরকেই গুলি করে আত্মঘাতী হয়েছিলেন, যাতে তিনি ব্রিটিশ হাতে ধরা না পড়ে যান। এবং সবটাই লাস্ট যেত সব থেকে ইম্পর্টেন্ট, সিএফ এন্ড্রিউ, তিনি ট্রেড ইউনিয়ন আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ভাইকম সত্যাগ্রহতে 1925-এ অংশগ্রহণ করেছিলেন। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি লন্ডন ইন্ডিয়ান সোসাইটি স্থাপন করেছিলেন এবং ড্রেন থিওরির জনক তিনি। এইটা খুব ইম্পর্টেন্ট যে ড্রেন থিওরি জনকে ছিলেন দাদাভাই নৌরোজি এবং তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত। এই কথা, এইখান থেকে 3টে কোশ্চেনে তুমি অ্যান্সার পেয়েছো। লন্ডন ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠাতা দাদাভাই নৌরোজি, ড্রেন থিওরির জনক ছিলেন দাদাভাই নৌরোজি এবং গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? দাদাভাই নৌরোজিকে। এরপর দেখো ডেভিড হেয়ার, তিনি কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা। এই কোশ্চেনটা ডাব্লিউসিএসে এসছে এবং ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এটাও ডাব্লিউসিএসে এসছে। এই দুটি কোশ্চেনই ডেভিড হেয়ারের ডাব্লিউসিএসে এসছে। এবার দেখো যেটা ইম্পর্টেন্ট, দীনবন্ধু মিত্র, তিনি নীলদর্পণের লেখক, এটাও ডাব্লিউসিএসে এসছে, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো দয়ানন্দ সরস্বতী, এটাও ডাব্লিউসিএসে এসছে, এটাও ডাব্লিউসিএসে এসছে। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং স্বতন্ত্র প্রকাশের লেখক এবং বিধবা বিবাহের পক্ষে অস্পৃশ্যতা ও বিপক্ষে ছিলেন তিনি। এরপরে দেখো যিনি মোস্ট ইম্পর্টেন্ট, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে, তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিলেন। তাহলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া কাকে বলা হতো? গোপাল কৃষ্ণ গোখলেকে, এবং সেটি তিনি 1905 সালে গঠন করেছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহান সমাজ সংস্কারক ছিলেন তিনি, বিধবা বিবাহের পক্ষে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তিনি এবং মেয়েদের জন্য তিনি অনেকগুলি স্কুলও স্থাপন করেছিলেন। এরপরে দেখো যোগেশ চন্দ্র চ্যাটার্জি, তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা যোগেশ চন্দ্র চ্যাটার্জি। এবং কাকরি ষড়যন্ত্র যেটা হয়েছিল, কাকরি ষড়যন্ত্র মামলায় ব্রিটিশরা তাকে গ্রেপ্তার করেছিল এবং তিনি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন। এরপরে যিনি মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যক্তি, তিনি ছিলেন যতীন্দ্রনাথ দাস। সরি, এটা একটু কেটে গেছে স্ক্যান করার সময়। যতীন্দ্রনাথ দাস, তিনি মহান বিপ্লবী ছিলেন এবং তিনি 63 দিন অনশন করার পর লাহোর জেলে তার মৃত্যু হয়েছিল। এরপর দেখো যেটা নেক্সট পেজ। এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যতীন্দ্রনাথ মুখার্জি, তিনি বৈপ্লবিক সংস্থাগুলি যেমন অনুশীলন সমিতি, যুগান্তর, গদর পার্টি সাথে যুক্ত ছিলেন এবং বাঘা যতীন নামে পরিচিত। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে বাঘা যতীন নামে কে পরিচিত? না, যতীন্দ্রনাথ মুখার্জি। এরপরে যিনি ছিলেন তিনি ছিলেন জওহরলাল নেহেরু, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন ভারতের এবং ডিসকভারি অফ ইন্ডিয়া তারই রচিত রচনা এবং গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি রচয়িতাও জওহরলাল নেহেরু। এই দুটি কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট যে ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এই দুটি রচয়িতা কে ছিলেন? জওহরলাল নেহেরু। এবং এরপরে দেখো ক্ষুদিরাম বোস, মোস্ট ইম্পর্টেন্ট, তিনি বিপ্লবী মজফর ষড়যন্ত্র মামলায় তার মৃত্যু হয়েছিল এবং ইনি সব থেকে কম বয়সী বিপ্লবী ছিলেন। এরপর দেখো মদন মোহন মালব্য, তিনি কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন 1909 সালে। হিন্দু মহাসভার প্রতিষ্ঠা সদস্য ছিলেন তিনি এবং 1916 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এটা খুব ইম্পর্টেন্ট যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেছিলেন মদন মোহন মালব্য। তিনি 1919 সাল থেকে 1938 সাল পর্যন্ত উপাচার্য ছিলেন। এরপর দেখো মতিলাল নেহেরু, তিনি প্রখ্যাত আইনজীবী ও জওহরলাল নেহেরুর পিতা এবং স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এরপরে যিনি মোস্ট ইম্পর্টেন্ট ছিলেন তিনি হচ্ছেন কে এম মুন্সি, তিনি স্বাধীনতা সংগ্রাম ছিলেন এবং ভারতীয় বিদ্যা ভবনের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ ছিলেন কে এম মুন্সি। লালা লাজপত রায়, তিনি পাঞ্জাব কেসরি হিসাবে পরিচিত। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ডাব্লিউসিএসে এসছে কিন্তু। পাঞ্জাব কেসরি হিসাবে কে পরিচিত ছিলেন? লালা লাজপত রায়। সাইমন কমিশনের বিরুদ্ধে লাহোরে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের কাছে নৃশংস মারে তিনি 18 দিন পর তার মৃত্যু ঘটে। ঠিক আছে। এরপর দেখো লালা হরদয়াল, তিনি
আমেরিকায় গদর পার্টি স্থাপন করেছিলেন। আমেরিকার সান ফ্রান্সিসকোতে তিনি গদর পার্টি স্থাপন করেছিলেন। এই কোশ্চেনটা খুব আসে যে গদর পার্টি কোথায় মানে স্থাপন শুরু হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল? আমেরিকার সান ফ্রান্সিসকোতে। এবং তিনি বন্দে মাতরম সংবাদপত্র ও গদর নামে পত্রিকা শুরু করেছিলেন এবং বার্কলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন লালা হরদয়াল। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা নেক্সট পেজে দেখাচ্ছি। এরপর দেখুন যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভিকাজি কামা। তিনি বিখ্যাত মহিলা বিপ্লবী ছিলেন এবং 1907 সালে স্টুটগার্টে সোশ্যাল কংগ্রেসের অধিবেশনে যোগ দেন এবং ভারতের পতাকা উত্তোলন করেন। এরপর যিনি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন তিনি ছিলেন মহাত্মা গান্ধী। তিনি তাকে জাতির জনক বলা হতো এবং স্বাধীনতা সংগ্রামের অগ্রণী পুরুষ ছিলেন তিনি এবং কোকরি ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন এবং 66 দিন এবং তাকে স্বাধীনতা সংগ্রামের অগ্রণী পুরুষ ছিলেন। এবার দেখুন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। তার সম্বন্ধে একটু দেখিয়ে দিচ্ছি এখানে, পেজটা একটু স্ক্যান করতে খুব প্রবলেম হয়ে গেছে। মোহাম্মদ আলী জিন্না তিনি মুসলিম লীগের নেতা ছিলেন এবং দ্বিজাতি তত্ত্বের জনক ছিলেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হতো? মোহাম্মদ আলী জিন্না। কায়েদি আজম হিসাবে তিনি পরিচিত ছিলেন। এরপর দেখো NM জোশী, তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের স্থাপন করেছিলেন 1921 সালে এবং ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের জনক ছিলেন। এরপর দেখো মীরাবেন, তিনি আসল নাম মেডেইন শ্রেড এবং গান্ধীর শিষ্যা ও অনুগামী ছিলেন। এরপর দেখো NG রান্ডে, তিনি ডেকান এডুকেশন সোসাইটি স্থাপন করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও WCSE এসছে। ডেকান এডুকেশন সোসাইটি কে স্থাপন করেছিলেন? NG রান্ডে এবং কংগ্রেসদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এরপর দেখো নবগোপাল মিত্র, তিনি বাঙালি কবি ও নাট্যকার ছিলেন এবং ন্যাশনাল মিত্র নামেও পরিচিত ছিলেন। এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফিরোজ শাহ মেহতা, তিনি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন ও কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মধ্যমপন্থী নেতা ছিলেন তিনি। এরপর দেখো পট্টবি সীতারামাই, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, কংগ্রেসের নেতা ছিলেন এবং 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে সুভাষচন্দ্র বোসের কাছে তিনি পরাজিত হয়েছিলেন এবং তিনি শেষ কংগ্রেস অধিবেশনের নেতা ছিলেন। এবং এরপর দেখো প্রীতিলতা ওয়েদ্দার, তিনি মহিলা বিপ্লবী ছিলেন এবং যুগান্তর ও চট্টগ্রাম রিপাবলিকান আর্মির সদস্য ছিলেন। এরই খুব ইম্পর্টেন্ট পার্সন ছিলেন তিনি, প্রীতিলতা ওয়েদ্দার। এরপর দেখো রাজেন্দ্র প্রসাদ, তিনি বিহারের কংগ্রেসের নেতা ছিলেন এবং তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি। খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো নেক্সট পেজ। এরপর যিনি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিলেন তিনি ছিলেন রানী লক্ষ্মীবাই। তিনি ঝাঁসি রাজার দ্বিতীয় পত্নী ছিলেন এবং ব্রিটিশদের হাত থেকে ঝাঁসিকে রক্ষা করেছিলেন এবং গোয়ালিয়র দখল করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রেই তার মৃত্যু হয়েছিল। এরপরে দেখো রাসবিহারী বোস, তিনি বিপ্লবী নেতা ছিলেন, যুগান্তর ও গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। এখানে স্পেলিং মিস্টেক আছে বইটাতে। এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন। এই দুটি খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি গঠন করেছিলেন রাসবিহারী বোস। এরপর যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বহুমুখী ব্যক্তিত্ব ও প্রতিভা ছিলেন তার এবং সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি বইটির জন্য। এবং জনগণমনও তিনি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ইম্পর্টেন্ট এটা। এরপর দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং 1896 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেছিলেন, যেটা WCSE প্রায় এক্সামে আসে এবং WBS ছাড়া বিভিন্ন SSC এক্সামেও যে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এরপর দেখো সুভাষচন্দ্র বোস, তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছিলেন কিন্তু চাকরিতে যোগ না দিয়ে তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং 1938 সালে কংগ্রেসে হরিপুরা অধিবেশনে সভাপতি ছিলেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে সুভাষচন্দ্র বোস কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? হরিপুরা অধিবেশনে, যেটি 1938 সালে হয়েছিল এবং পরে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ফরওয়ার্ড ব্লকে গঠন কে করেছিলেন? সুভাষচন্দ্র বোস। এরপর দেখো স্যার সৈয়দ আহমেদ খান, তিনি আলিগড় আন্দোলনের পুরোধ এবং মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে স্থাপন করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট আছে যে আলিগড় আন্দোলনের নেতৃত্বকে দিয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ খান।
এরপর যিনি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন তিনি ছিলেন সরোজিনী নাইডু। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন এবং তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন 1947 থেকে 1948 সাল পর্যন্ত। এরপর দেখো এস রাজগুরু, তিনি লাহোর ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হন এবং ভগৎ সিং এর সাথে তার ফাঁসি হয়। এরপরে দেখো বল্লভভাই প্যাটেল, তাকে বরদলি সত্যাগ্রহের পুরোধ ছিলেন, মানে নেতৃত্ব দিয়েছিলেন বরদলি সত্যাগ্রহের, এবং স্বাধীনতার পর উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি, এবং তাকে আয়রন ম্যান অফ দ্য ইন্ডিয়া বলা হয়। এইটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে আয়রন ম্যান অফ দ্য ইন্ডিয়া কাকে বলা হয়, বল্লভভাই প্যাটেলকে। এরপর দেখো ভি.ডি. সাভারকর, তিনি একজন বিপ্লবী নেতা ছিলেন এবং মিত্র মেলা তৈরি করেছিলেন তিনি। 1857 সালে বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধের আখ্যা দিয়েছিলেন ডি.ভি. সাভারকর। এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে 1857 সালের বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ কে আখ্যা দিয়েছিলেন, ভি.ডি. সাভারকর। এরপরে দেখো নেক্সট পেজ। এরপর দেখো যিনি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন তিনি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, ডাব্লিউ.সি. ব্যানার্জি। তিনি প্রথম কংগ্রেসের সভাপতি ছিলেন এবং লন্ডনে ব্রিটিশ কমিটি অফ কংগ্রেস ও জার্নাল ইন্ডিয়াকে নিয়মিত অর্থে যোগান দিতেন। এরপর দেখুন যিনি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন তিনি ছিলেন বাসুদেব বলবন্ত ফাড়কে। তিনি কোল ও রামসিস আদিবাসীদের সংগঠিত করেছিলেন এবং কোল বিদ্রোহ ও রামসিস বিদ্রোহ তার নেতৃত্বে হয়েছিল। এরপর দেখো স্বামী সহজানন্দ, তিনি বিহারের কৃষক নেতা ছিলেন এবং গান্ধীজির বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং 1929 সালে বিহার কিষাণ সভা স্থাপন করেছিলেন তিনি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিহার কিষাণ সভা কে স্থাপন করেছিলেন, স্বামী সহজানন্দ। এরপর দেখো সূর্য সেন, তিনি বাংলার বিপ্লবী নেতা ছিলেন এবং চট্টগ্রাম রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, চট্টগ্রাম রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন, সূর্য সেন। এটা ডাব্লিউসিএসে এসছে এবং 1933 সালে ব্রিটিশদের হাতে ধরা পড়েন এবং তার ফাঁসি হয়। এবার দেখো যিনি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন জাকির হোসেন, সরি এখানে জকির হোসেন লিখে দিয়েছে। তিনি শিক্ষার জন্য ওয়ারদাস স্কিমে পরিকল্পনা চালু করেছিলেন এবং 1926 থেকে 1953 সাল পর্যন্ত জামিয়া মিলিয়ার উপাচার্য ছিলেন এবং বিহারের রাজ্যপালও ছিলেন, ভারতের উপরাষ্ট্রপতিও ছিলেন এবং 1967 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিলেন তিনি এবং রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার মৃত্যু হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট এনার সম্বন্ধে যে রাষ্ট্রপতি থাকাকালীন কে মারা গেছিলেন, জাকির হোসেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো পরাধীন ভারতে কিছু সংবাদপত্র ছিল যেগুলো ডাব্লিউসিএসের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখে না, প্রথম যেটা ছিল বেঙ্গল গ্যাজেট, ভারতের প্রথম সংবাদ। এটি 1770 সালে চালু হয়েছিল এবং এটার সম্পাদক অথবা প্রতিষ্ঠাতা ছিলেন জেমস অগাস্টাস হিকি, যেটা ডাব্লিউসিএসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম সংবাদপত্র এবং এটি 1770 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন জেমস অগাস্টাস হিকি। এরপর দেখো সমাচার দর্পণ, সবচেয়ে পুরনো আঞ্চলিক ভাষার সংবাদ। এটি 1818 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এটার প্রতিষ্ঠাতা বা সম্পাদক কে ছিলেন কেরি অ্যান্ড মার্সম্যান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা ডাব্লিউসিএসে এসছে 2007 না 2008 সালে এসেছিল এটা, যে সমাচার দর্পণের সম্পাদক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন মার্সম্যান। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো আরও কিছু সংবাদপত্র। ক্যালকাটা জার্নাল, এটার প্রতিষ্ঠাতা ছিলেন জেমস সিল্ক ব্যাকিংহাম। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সংবাদপত্র সংবাদ কৌমুদি, যেটি বাংলায় মানে প্রচারিত হতো বা বাংলাতে বেরোতো, বাংলার আঞ্চলিক সংবাদপত্র ছিল, সেটি 1821 সালে রাজা রামমোহন রায় তার প্রতিষ্ঠাতা ছিলেন। বোম্বে সমাচার, যেটি গুজরাটি ল্যাঙ্গুয়েজে বেরোতো, সেটি 1822 সালে এবং এটার প্রতিষ্ঠাতা ছিলেন ফরদৌজি মাসবন। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সংবাদ প্রভাকর, এটি ঈশ্বরচন্দ্র গুপ্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা 1830 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এরপর দেখো আরও কিছু ইম্পর্টেন্ট, যেমন দেখো হিন্দু প্যাট্রিয়ট, যেটা ইংরেজি ভাষায় প্রকাশিত হতো 1853 সালে এবং এনার প্রতিষ্ঠাতা ছিলেন হরিশচন্দ্র মুখার্জি এবং গিরিশচন্দ্র ঘোষ। তারপর দেখো সোম প্রকাশ, এটি প্রকাশ করেছিলেন 1859 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডাব্লিউসিএস এই কোশ্চেনটা এসছে এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর দেখো
রাফত গাপ্তার, এটি গুজরাটিতে প্রকাশিত হতো এবং দাদাভাই নোরাজি এর প্রতিষ্ঠাতা ছিলেন। 1851 সালে এটি হতো। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউসিএস জন্য, অমৃত বাজার পত্রিকা, এটা কলকাতায় প্রকাশিত হতো বাংলায় 1868 সালে এবং এনার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন S.K. ঘোষ, মতিলাল ঘোষ এবং তুষারকান্তি ঘোষ। এরপর দেখো আরও কিছু, মাদ্রাজ মেল, এটি প্রথম সন্ধ্যা সংবাদপত্র ছিল। এটি 1868 সালে প্রকাশিত হয়েছিল, শুরু হয়েছিল এবং এনার প্রতিষ্ঠাতা ছিলেন রবার্ট নাইট। এবার দেখো যেটা ডাব্লিউসিএস এর জন্য আছে, স্টেটমেন্ট, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই কোশ্চেনটা ডাব্লিউসিএস এ এসছে 1875 সালে। রবার্ট নাইট এবং সুনন্দা দত্ত রায় এনার প্রতিষ্ঠাতা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে স্টেটমেন্ট কত সালে হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল 1875 সালে। এরপর দেখো কেসরি, যেটার প্রতিষ্ঠা ছিলেন বাল গঙ্গাধর তিলক, সেটি 1881 সালে প্রকাশিত হয়েছিল। এটি মারাঠা ভাষায় প্রকাশিত হতো। এরপর দেখো বন্দে মাতরম, সেটি 1909 সালে এবং বিপিনচন্দ্র পাল ও অরবিন্দ ঘোষ এনার প্রতিষ্ঠাতা ছিলেন। এবং দেখো ডন, বর্তমানে যেটি পাকিস্তানে প্রকাশিত হয়, সেটি মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিষ্ঠা ছিলেন। এবং পাঞ্জাব কেসরি, যেটি সবাই লাস্টে, এই পাঞ্জাব কেসরি কে ছিলেন না, লালা হরদয়াল। এবার চলো নেক্সট পেজ। এরপর দেখো আরও কিছু সংবাদপত্র যেগুলো ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, 1919 সালে মতিলাল নেহেরু এর প্রতিষ্ঠাতা ছিলেন। ইয়ং ইন্ডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট, 1919 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী এনার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। সোশ্যালিস্ট, 1922 সালে S.A. ডাঙ্গে। তারপর দেখো হিন্দুস্তান টাইমস, 1922 সালে K.S. পানিকর, ইনি স্বরাজ্য পার্টির মেম্বার ছিলেন। এবং সবাই লাস্টে যেটা হরিজন, 1933 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী। এই যেগুলো তলায় দাগ দেওয়া রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো সব পড়ে নেবে। এরপর দেখো স্বাধীনতা সংগ্রামে সম্বন্ধীয় কিছু গ্রন্থ যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো তলায় আমি মার্ক করে দিয়েছি। দেখো গণদেবতা, এনার লেখক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট। গান্ধী ভার্সেস লেনিন, S.A. ডাঙ্গে। প্রবলেম অব দ্য ইস্ট, লর্ড কার্জন। নীল দর্পণ, দীনবন্ধু মিত্র। ইন্ডিয়া টুডে, R.P. দত্ত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আব্দুল কালাম আজাদ। এই যেগুলো দাগ দেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কোনো না কোনো এক্সামে এসছে। এরপর দেখো প্রাচ্য পাশ্চাত্য, স্বামী বিবেকানন্দ, এটাও ডাব্লিউসিএস এ এসছে। তারপর দেখো লেটার্স ফ্রম রাশিয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। হুইদার ইন্ডিয়া এবং সোভিয়েত রাশিয়া, দুটি জওহরলাল নেহরুর লেখা। পথের দাবি কার লেখা ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বন্দে মাতরম দেখো অরবিন্দ ঘোষ। এরপর দেখো হিন্দু স্বরাজ, মহাত্মা গান্ধীর লেখা। গোড়াকার, রবীন্দ্রনাথ ঠাকুরের। ঘরে বাইরে কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং ডিসকভারি অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, জওহরলাল নেহেরু। এবং লাস্টে যে দেখো অ্যাসে ইন ইন্ডিয়ান ইকোনমি এবং রাইজ অফ দ্য মারাঠা, দুটি লিখেছিলেন M.G. রান্ডে। এবার দেখো নেক্সট পেজ। এরপর দেখো আরও কিছু, প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নৌরাজি। তারপর দেখো এই তিনটি খুব ইম্পর্টেন্ট, দুর্গেশ নন্দিনী, বঙ্গদর্শন এবং আনন্দমঠ, তিনটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, R.C. দত্ত। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, সুভাষচন্দ্র বোস। ভয়েস অফ ইন্ডিয়া, দাদাভাই নৌরাজি। এবং সতীর্থ প্রকাশ, দয়ানন্দ সরস্বতী। ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ, গোপাল কৃষ্ণ গোখলে। কল অফ ইয়ং বেঙ্গল, লালা রাজপথ রায়। স্বদেশ ও স্বরাজ, বিপিনচন্দ্র পাল। লাইফ ডিভাইন, অরবিন্দ ঘোষ। এবং অ্যাট দ্য ফিট অফ গান্ধী, রাজেন্দ্র প্রসাদ। এবং ইন্ডিয়া ডিভাইডেড, এটাও রাজেন্দ্র প্রসাদই লিখেছিলেন। এরপরে দেখো এক নজরে ভারতের স্বাধীনতা সংগ্রাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে ডাব্লিউসিএস এর জন্য, এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমি দেখো সব মার্ক করা আছে, দু একটা খুব বাদ দিয়েছি শুধু। চলো স্টার্ট করো। দেখো
এক নজরে ভারতের স্বাধীনতা সংগ্রাম। 1885 সালে 28শে ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম জাতীয় অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে, যেটা আগেই পড়েছি, আগে ভিডিওতে আমি দিয়েছিলাম। তারপর দেখো 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল 6 অক্টোবর 1905 সালে, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো 1906 সালে 31শে ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগের গঠন হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1907 সালে দেখো সুরাট বিভাজন হয়েছিল। 1908 সালে ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়েছিল। 1908 সালে দেশদ্রোহিতার অভিযোগে তিলকের 6 বছরের জেল হয়েছিল। 1909 সালে মিন্টো মডেলে বা মডেলে মিন্টো সংস্কার বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়েছিল 1909 সালে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপর দেখো 1911 সালে দিল্লিতে রাজধানী স্থানান্তরকরণ করা হয়েছিল কলকাতা থেকে, এবং বঙ্গভঙ্গ রোধ হয়েছিল এই সালে। এবং দেখো 1912 সালে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দিল্লিতে ভারতের নতুন রাজধানী স্থাপন করা হয়েছিল, তখন স্থানান্তর করা হয়েছিল 1911 সালে, কিন্তু স্থাপন করা হয়েছিল রাজধানী 1912 সালে, খুব ইম্পর্টেন্ট। দেখো এরপর দেখো আরো কিছু ইম্পর্টেন্ট ডিটেলস। দেখো 1912 সালে দিল্লিতে লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা আক্রমণ হয়েছিল। 1913 সালে সান ফ্রান্সিসকোতে গদর পার্টি স্থাপন হয়েছিল বা গঠন হয়েছিল, যেটা আগেই বলেছি। তারপর দেখো 1914 সালে তিলক জেল থেকে ছাড়া পান। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। 1915 সালে জানুয়ারিতে গান্ধীজি ভারতে ফিরে আসেন, এটা খুব ইম্পর্টেন্ট। কত সালে এসেছিলেন? না 1915 সালে। তারপর দেখো 1915 সালেই গোপাল কৃষ্ণ গোখলের মৃত্যু হয়েছিল। 1916 সালে তিলক দ্বারা হোম রুল লীগ গঠন হয়েছিল, এবং এর মুখ্যালয় ছিল, হেডকোয়ার্টার ছিল পুনেতে। এবার দেখো 1916 সালে কি হয়েছিল? অ্যানি বেসান্ত অপর একটি হোম রুল লীগ চালু করেছিলেন। এবার দেখো নেক্সট পেজ। এরপর দেখো 1917 সালে নীল চাষিদের দুর্দশার উপর সকলের দৃষ্টি আকর্ষণের জন্য মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিল। এটা খুব ইম্পর্টেন্ট যে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ কী জন্য শুরু করেছিল? না নীল চাষিদের উপর দুর্দশার উপর, 1917 সালে। এবার দেখো 1918 সালে ট্রেড ইন্ডিয়ান আন্দোলন হয়েছিল। 1918 সালে কি হয়েছিল? আর একটি রাওলাট কমিটি রিপোর্ট পেশ হয়েছিল, রাওলাট বিল, এবং ফেব্রুয়ারিতে 16 ফেব্রুয়ারি 1919 সালে রাওলাট আইন পাস হয়েছিল। তারপর দেখো এটা 1999 হবে, 1899 দিয়েছে, ভুল ভুল প্রিন্টিং দিয়েছে বইটাতে, 1999 কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এই সময়। 1919 সালে রাওলাট বিলের প্রতিবাদে সারা ভারত বন্ধ হয়েছিল। 1919 সালে 5ই ডিসেম্বর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, হাউস অফ কমন্স এবং সংস্কারগুলি 1921 সাল থেকেই চালু হয়েছিল। 1920 সালে কি হয়েছিল? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের কংগ্রেসের প্রথম বৈঠক, যেটা খুব ইম্পর্টেন্ট। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম বৈঠক কত সালে হয়েছিল? না 1920 সালে। তারপর দেখো 1920 সালে কংগ্রেসে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল। তারপর দেখো 1920 সালে আগস্টে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। তারপর দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য, একটা লাইনও বাদ দেওয়া যাবে না, এখানে একদম পুরো একদম বেছে বেছে দেওয়া আছে। 1920 সালে কি হয়েছিল? না চৌরি চৌরার হিংসাত্মক ঘটনা হয়েছিল, এবং পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন যেটা সেটা স্থগিত রাখা হয়েছিল। তারপরে দেখো 1923 সালে কি হয়েছিল? মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করেছিলেন। কানপুরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কাজকর্ম শুরু হয়েছিল 1924 সালে, এবং 1925 সালে কাগড়ি ট্রেন ডাকাতি মামলা হয়েছিল 1925 সালে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং 1927 সালে কি হয়েছিল? দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনের জন্য সাইমন কমিশনকে নিযুক্ত করেছিলেন, এবং 3 ফেব্রুয়ারি 1928 সালে সাইমন কমিশন বোম্বে পৌঁছেছিলেন। সারা ভারতে তখন হরতাল ছিল, এবং পুলিশের হাতে লাহোরে লালা রাজপথ রায় নিগৃহীত হয়েছিল, মানে তাকে খুব মারা হয়েছিল লালা রাজপথ রায়কে। 1928 সালে নেহরুর নতুন সংবিধান নীতি স্থির করলো, এবং সর্বদলীয় সভা নেহরু রিপোর্ট আলোচনা হয়েছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট যে নেহরু রিপোর্ট কত সালে হয়েছিল? পেশ করা হয়েছিল 1928 সালে। এরপর দেখো 1929 সালে কি হয়েছিল? সর্বদলীয় মুসলিম কনফারেন্স জিন্নার নেতৃত্বে 14 দফা দাবি পেশ করা হয়েছিল। 1929 সালে 8 এপ্রিল কি হয়েছিল? ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা ছোড়েন, এবং 1929 সালে 31 অক্টোবর লর্ড আরওয়েন ঘোষণা করেন যে ব্রিটিশ নীতি হলো ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া।
1929 সালে আরও কী হয়েছিল, যে লাহোর কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি, যেটা ডাব্লিউসিএসের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা এসেছে যে পূর্ণ স্বরাজের দাবি কোথায়, কোন অধিবেশনে পেশ করা হয়েছিল, না অ্যান্সার হচ্ছে লাহোর অধিবেশনে, এবং এটি 1929 সালে হয়েছিল। এরপর দেখো 1930 সালে জানুয়ারি মাসে কি হয়েছিল, জওয়াহরলাল নেহেরু জাতীয় পতাকা লাহোরে রবি নদীর ধারে উত্তোলন করেছিলেন, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, যেটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো 1930 সালের ফেব্রুয়ারি মাসে কী হয়েছিল, সবরমতী আশ্রমে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক এবং আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়েছিল। এরপর দেখো কী হয়েছিল আরও, 1930 সালে 12ই মার্চ গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। তাহলে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল, 1930 সালে 12ই মার্চ, এবং ডান্ডি যাত্রার মাধ্যমে প্রথম দফার আইন অমান্য আন্দোলন চলেছিল 12ই মার্চ 1930 থেকে 1931 সাল পর্যন্ত। এরপর দেখো 1930 সালে নভেম্বর 30-এ লন্ডনে প্রথম গোল টেবিল হয়েছিল, এবং সাইমন কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রথম গোল টেবিল কোথায় হয়েছিল, 1930, প্রথম গোল টেবিল হচ্ছে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, 1930 সালে এটা হয়েছিল। এবং 1931 সালে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হয়েছিল, গান্ধী আরউইন চুক্তি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল, 1931 সালে 5ই মার্চ, এবং আইন অমান্য আন্দোলন স্থগিত রাখা হয়েছিল। এবং 1931 সালে দেখো ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে কত সালে ফাঁসি দেওয়া হয়েছিল, 1931 সালে 23শে মার্চ। খুব ইম্পর্টেন্ট এগুলো, এই সালগুলো খুব মনে রাখবে, এগুলো ডাব্লিউসিএসে আসবে। এরপর দেখো নেক্সট পেজ, এরপর দেখো আরও কিছু ডিটেলস। তারপর 1931 সালে সেপ্টেম্বরে দ্বিতীয় গোল টেবিল হয়েছিল লন্ডনে। তাহলে 1930 সালে ফার্স্ট রাউন্ড টেবিল, 1931-এ দ্বিতীয় সেকেন্ড রাউন্ড টেবিল, সেটা কোথাও হয়েছিল লন্ডনে। এবং 1931 সালে ডিসেম্বর 28-এ গোল টেবিল বৈঠকে আলোচনা বস্তা দেখে গান্ধীজি লন্ডন থেকে ফিরে এলেন এবং আইন অমান্য আন্দোলন পুনরায় শুরু করলেন, এবং কংগ্রেসকে নিষিদ্ধ করা হলো। এরপর দেখো 1932 সালে জানুয়ারিতে বিনা বিচারে গান্ধীজিকে বন্দি করে নেওয়া হয়েছিল। 1932 সালেই 16ই আগস্ট কী হয়েছিল না, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, এটা খুব ইম্পর্টেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কুখ্যাত কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন। এরপর 1932 সালে যেটা হয়েছিল, কমিউনাল অ্যাওয়ার্ডের বিরুদ্ধে গান্ধীজি জেল থেকে আমরণ অনশন শুরু করেছিলেন। এই জন্য এই যে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন, এনার জন্য গান্ধীজি জেলে থেকেই আমরণ অনশন শুরু করেছিলেন। 7 দিন পর পুনা চুক্তির পর তিনি অনশন ভেঙেছিলেন। এবং 1932 সালে লন্ডনের তৃতীয় গোল টেবিল বৈঠক শুরু হয়েছিল, যেটা চলেছিল 17 নভেম্বর থেকে 24শে ডিসেম্বর। এবং তারপর দেখো 1933 সালে 9 মে কী হয়েছিল না, গান্ধীজি জেল থেকে ছাড়া পেলেন, এবং জেলের মধ্যে তিনি আত্মশুদ্ধির জন্য অনশন শুরু করেননি, সেই কারণে ব্রিটিশ সরকার তাকে ছেড়ে দেয়। আইন অমান্য আন্দোলন স্থগিত হয়েছিল, কিন্তু ব্যক্তিগত সত্যাগ্রহের অনুমতি দেওয়া হয়েছিল। 1934 সালে কী হয়েছিল না, সক্রিয় রাজনীতি থেকে গান্ধীজি নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং গঠনমূলক কর্মসূচিতে নিজেকে নিয়োজিত করেছিলেন। এরপর 1935 সালে কী হয়েছিল না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়েছিল না, 1935 সালে। তারপরে দেখো 1937 সালে কী হয়েছিল না, 1937 সালে পাস হওয়া আইন অনুযায়ী 1937 সালে ফেব্রুয়ারিতে ভারতে নির্বাচন হয়, এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস 7টি প্রদেশে সরকার গঠন করেছিলেন। তাহলে প্রথম নির্বাচন কখন হয়েছিল না, 1935 সালে, এবং কংগ্রেস জয়ী হয়েছিল, এবং কংগ্রেসরা 7টি প্রদেশে সরকার গঠন করেছিলেন। এরপর দেখো আরও কিছু ডিটেলস। 1938 সালে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ডাব্লিউসিএসে এসছে 2007 না 8 সালে এসেছিল। কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সুভাষচন্দ্র বোস হরিপুরা অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন 1938 সালে, এই সালটা খুব মনে রাখবে। এবং 1939 সালে কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন হয়েছিল, এবং সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি ত্যাগ করেছিলেন, কারণ তার সাথে গান্ধীজির মতপার্থক্য হয়েছিল, সেই জন্য তিনি ছেড়ে দিয়েছিলেন। এবং
1939 সালে আরও দেখো কংগ্রেসের সরকার পদত্যাগকে মুসলিম লীগ ডেলিভারেন্স ডে হিসেবে পালন করেছিলেন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে কংগ্রেস সরকারগুলি পদত্যাগকে মুসলিম লীগ ডেলিভারেন্স ডে হিসেবে পালন করেছেন কত সালে? 1939 সালের 22শে ডিসেম্বর। এরপর দেখো 1940 সালে মার্চে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে পাকিস্তান গঠনের প্রস্তাব কোন অধিবেশনে দেওয়া হয়েছিল? লাহোর অধিবেশনে। এবং কত সালে? না 1940 সালে। তারপরে এটা দেখো ভার্সরয় লর্ড লিথিংগো আগস্ট আপারের ঘোষণা করেছিলেন। এবং তারপরে দেখো 1940 সালে 17 অক্টোবর কংগ্রেস ব্যক্তিগত সত্যাগ্রহ কর্মসূচি চালু করেছিলেন। এবং 1941 সালে সুভাষচন্দ্র বোস অন্তর্ধান হয়েছিলেন এবং বার্লিনে পৌঁছেছিলেন 28শে মার্চ। এটা 1941 সালে তিনি বার্লিন চলে গেছিলেন। এবং 1942 সালে চার্চিল ক্রিপস মিশনের কথা ঘোষণা করা হয়। 1942 সালে কি হয়েছিল? না কংগ্রেসের বোম্বে অধিবেশন হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব তখনই গৃহীত হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কখন হয়েছিল? না 1942 সালে। খুব ইম্পর্টেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটাকে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে। এবং গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতারা গ্রেপ্তার করা হয়েছিল এই জন্য। তারপরে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে যায় এবং 1942 সালে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ স্থাপন করেছিলেন এবং সুভাষচন্দ্র বোস মুক্ত ভারতের অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেছিলেন। এরপর দেখো 1943 সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগ করাচি অধিবেশনে স্লোগান উঠল ডিভাইড অ্যান্ড কুইট। এটা খুব ইম্পর্টেন্ট দেখো যে কত সালে? না 1943 সালে মুসলিম লীগের করাচি অধিবেশনে স্লোগান উঠেছিল ডিভাইড অ্যান্ড কুইট, মানে ভারতকে ভাগ করে দাও এবং ছেড়ে দাও। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো 1944 সালে 25শে জানুয়ারি কি হয়েছিল? না ভারতীয় নেতাদের নিয়ে এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছিল, সিমলা বৈঠক ডাকা হয়েছিল। ঠিক আছে। এরপর দেখো 1946 সালে বোম্বেতে নৌসেনা বিদ্রোহ হয়েছিল। 1946 সালে। এবং 1946 সালে 15 মার্চ কী হয়েছিল? ভারতের অচল ব্যবস্থা কাটাতে নতুন সমাধান সূত্র খোঁজার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাটলে ক্যাবিনেট মিশন গঠন করেছিল এবং তারপরে ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং মে মাসে 18 তারিখে প্রস্তাব পেশ করে। এবং 1946 সালে 6 জুলাই কী হয়েছিল? দেখো জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং 1946 সালে ওয়েভেল নেহরুকে আমন্ত্রণ জানালেন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য এবং অন্তর্বর্তী সরকার গঠিত হলো 2 সেপ্টেম্বর 1946। এবং 1946 সালে 9 ডিসেম্বর কী হয়েছিল? দেখো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন হয়েছিল এবং এটা মুসলিম লীগ বয়কট করেছিল। খুব ইম্পর্টেন্ট যে মুসলিম লীগ কত সালে বয়কট করেছিল? 1946 সালে। এবং কি বয়কট করেছিল? না কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন। এইটা আসে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম অধিবেশন কারা বয়কট করেছিল? মুসলিম লীগ। এরপর দেখো 1947 সালে ব্রিটিশের প্রধানমন্ত্রী অ্যাটলে ঘোষণা করেন যে ব্রিটিশেরা জুন 1948 সালে ভারতের মধ্যেই 1948 সালের মধ্যেই ভারত ছেড়ে দেবে এবং 1947 সালে 24শে মার্চ শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন শপথ গ্রহণ করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট যে শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন বা স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। দুটি একই কোশ্চেন। ঠিক আছে। এবার দেখো 1947 সালে মাউন্টব্যাটেনের ভারত আগমন ঘটে এবং 1947 সালের 4 জুন ক্ষমতা হস্তান্তর এবং আগস্টের 15 তারিখে হবে এর মর্মের ঘোষণা, মানে 8 আগস্টের 15 তারিখে ভারতকে স্বাধীনতা ঘোষণা করে এবং 1947 সালে 15 আগস্ট ফাইনালি ভারতের স্বাধীনতা লাভ করেছিল। এই ছিল ফুল ডিটেলস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এই পিডিএফটা আমি কালকের মধ্যেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা যখন টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করনি তারা টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে নাও। এই পিডিএফটা এবং যে সমস্ত পিডিএফ আমি আগে দিয়েছিলাম সেগুলো সব আমি কালকের মধ্যে পোস্ট করে দেবো। এবং লাস্টে বলি, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং যদি শেয়ার করো তাহলেও খুব ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবে যদি কোনো কিছু ভুল ত্রুটি তুমি দেখে থাকো এবং নিচে অবশ্যই কমেন্ট করবে এবং সবাইকে বলি যে নিচে কমেন্টগুলো অবশ্যই পড়বে। কোথাও কোনো যদি ভুল থাকে অনেকজনাই কমেন্ট করে জানাই, সেগুলো ভালো করে একবার পড়ে নেবে। ঠিক আছে। এবং ডাব্লিউবিসিএস যেহেতু দেই নাই, আজকে এটা আমার হিস্ট্রি লাস্ট পার্ট, আর কোনো ভিডিও আপলোড করব না এবং কালকে লাস্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করে দেবো। তারপরে আর কোনো ভিডিও আপলোড করবো না। যতটা পড়েছো এগুলোই সব এই কদিন, আর 1 সপ্তাহ মতো টাইম আছে।
সেটাই রিপিট করতে লাগো এবং নতুন করে এক্সট্রা আর কিছু পড়তে যেও না। এবং লাস্টে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব এবং তখন তোমরা সবার আগে আমার ভিডিওটি পেয়ে যাবে। এবং এরপরেই ডাব্লিউসিএস এর পরের দিন থেকেই ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেটা মিসলেনিয়াসের রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটা সম্বন্ধে ফুল প্রিপারেশন স্টার্ট করা হবে। এবং তাছাড়াও এসবিআই যেটা বেরিয়েছে ক্লার্কের, সেটা সম্বন্ধেও কিছু ডিটেলস দেওয়া হবে। এবং যদি ভালো লাগে ভিডিওটি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো, কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।